আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, এআর খান মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে কিছু আলোচনা করার জন্য। আলোচনা শুরু করার পূর্বে এসো আমরা একটি ছবি দেখি। দেখো তো এটা কিসের ছবি দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? একটি লোক টাকা দিচ্ছে এবং অন্যজন টাকা নিচ্ছে। একটি আদান প্রদানের ছবি। তাহলে কি আমরা বুঝতে পারছি আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করছি? হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা। আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে। তোমরা সবাই পাঠ্য বই, খাতা কলম নিয়ে বসে যাও। লেনদেন অধ্যায় আলোচনা করার পূর্বে লেনদেন বলতে আমরা কি বুঝি? আবিধানিক অর্থে লেনদেন হলো গ্রহণ ও প্রদান বা দেয়া নেয়া। এর সংজ্ঞা যদি একটু বিস্তারিতভাবে আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো বস্তু বা সেবার বিনিময়ের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে ওই সকল ঘটনাগুলোকেই লেনদেন বলা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে জনাব রহিম তার ব্যবসার জন্য একটি আলমারি ক্রয় করেন যার মূল্য 25,000 টাকা এবং তিনি একই সাথে তার বাসায় ব্যবহার করার জন্য দুটি চেয়ার ক্রয় করেন যার মূল্য 5,000 টাকা। এখানে দুটি ঘটনা ঘটেছে। একটি ব্যবসার জন্য একটি আলমারি ক্রয় করেছেন, অপরটি তার নিজ ব্যবহারের জন্য দুটি চেয়ার ক্রয় করেছেন। এখানে দুটি ঘটনাই কিন্তু লেনদেন হবে না। প্রথম ঘটনাটি লেনদেন, কারণ এটি ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত হয়েছে এবং ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে ও নগদ টাকা হ্রাস পেয়েছে। কিন্তু তার ব্যক্তিগত প্রয়োজনে তিনি যে কাজটি করেছেন এটি সম্পূর্ণই তার নিজস্ব ব্যক্তিগত, এটি ব্যবসায়ের লেনদেন হবে না, এটি একটি ঘটনা। লেনদেন হতে হলে এর কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য রয়েছে। যেমন 1 নম্বরে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, 2 নম্বরে আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হবে, 3 নম্বরে দ্বৈত সত্তা মানে দুটি সত্তা বা পক্ষ থাকবে, স্বয়ংসম্পূর্ণতা ও স্বতন্ত্রতা, প্রত্যেকটি লেনদেন একটি থেকে আরেকটি স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র হবে। 5 নম্বরে দৃশ্যমানতা, লেনদেন দৃশ্যমানও হতে পারে আবার অদৃশ্যমানও হতে পারে। অদৃশ্যমান লেনদেন হলো যেমন আসবাবপত্রের বা যন্ত্রপাতির অপচয়, এগুলি অদৃশ্যমান লেনদেন। তারপরে 6 নম্বরে আছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনাও লেনদেন হবে, যেমন বাকিতে পণ্য বিক্রয় করা হলে তার যদি অর্থ 10 দিন পরেও পরিশোধ করা হয় ওই সব ঘটনাগুলো লেনদেন হবে, কারণ যার প্রভাব এখনো ব্যবসায় রয়েছে, টাকা এখনো পাওয়া যায়নি বা যাবে এরকম। 7 নম্বর হলো হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। প্রত্যেকটি লেনদেনই কিন্তু হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করবে। সম্পদ বৃদ্ধি পেলে দায় অথবা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আবার সম্পদ হ্রাস পেলে দায় অথবা মালিকানা সত্ত্বও হ্রাস পাবে, অর্থাৎ দুই দিক সমান হবে। আচ্ছা, এখন আমরা আসি তোমাদের এই অধ্যায়ে হিসাব সমীকরণ রয়েছে। আসো হিসাব সমীকরণ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। হিসাব সমীকরণ হলো এ সমান সমান এল প্লাস ই। এখানে এ হলো কি অ্যাসেটস মানে সম্পদ, এল হলো লাইবিলিটিস অর্থাৎ দায়, ই হলো ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এখন যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে লিখতে যাই তাহলে এ সমান সমান লিখলাম এল প্লাস ই কে যদি একটু বিস্তারিতভাবে লিখি তাহলে আমরা লিখতে পারি ই সমান সমান ই কে ভাঙালে কি হয় সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, অর্থাৎ সি হলো ক্যাপিটাল বা মূলধন, আর হলো রেভিনিউ বা আয়, এক্সপেন্স হলো খরচ, ডিতে ড্রয়িং হলো উত্তোলন। এখন আমরা দেখি এরপর যদি আমরা এপাশের মাইনাস
এন্ট্রিগুলি এই পাশে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, সাইন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক্সপেন্স আর ড্রয়িংকে আমরা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে কি হলো, অ্যাসেটস, এক্সপেন্স, ড্রয়িং, আর এই পাশে থাকলো লাইবিলিটিস, ক্যাপিটাল, রেভিনিউ। এখন যদি সম্পদ, ব্যয় বা খরচ এবং উত্তোলন যদি বৃদ্ধি পায়, ব্যবসায় যদি এগুলি বৃদ্ধি পায় তাহলে কি হবে, ডেবিট। আর যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। ঠিক তেমনি যদি দায়, মূলধন ও আয় এর উল্টো হয়ে যাবে, যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট, আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। আচ্ছা, এখন আমরা এখানে একটু এগুলো বিস্তারিত দেয়া আছে, তোমরা এগুলি জানো, তারপর আমি একটু বোঝার সুবিধার্থে আলোচনা করছি। এখানে অ্যাসেটস, অ্যাসেট বা সম্পদ বলতে আমরা কি বুঝি? সম্পদ হলো অর্থনৈতিক পরিসম্পদ, যা মালিকানা ব্যবসায়ের কাছে থাকে এবং যা মুনাফা অর্জনে ব্যবসায়ীকে সহায়তা করে। যেমন আসবাবপত্র, দালান কোঠা, জমি, যন্ত্রপাতি, এগুলি হলো অ্যাসেটস। লাইবিলিটিস বা দায় হলো কি, অর্থনৈতিক দায়বদ্ধতা, যা ব্যবসায়ীকে পরিশোধ করতে হয়, অর্থাৎ তৃতীয় পক্ষের নিকট ব্যবসার যে দায় সেটি হচ্ছে লাইবিলিটিস বা দায়। যেমন পাওনাদার, ব্যবসায়িক ঋণ, ব্যাংক জমাতিরিক্ত, এগুলি হচ্ছে লাইবিলিটিস। ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব হচ্ছে সম্পদ থেকে দায়ের পরিমাণ বা তৃতীয় পক্ষের দাবি বাদ দিলেও যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। তারপরে সিতে হলো ক্যাপিটাল হলো মূলধন, মালিক ব্যবসায় যা বিনিয়োগ করে সেটি হচ্ছে মালিকের মূলধন। আর হচ্ছে রেভিনিউ বা আয়, যা জন্যই ব্যবসা করা, যেমন অ্যাসেটকে কাজে লাগিয়ে আমরা যা উপার্জন করি সেটি হলো আয়, যেমন বিক্রয়, তারপরে ব্যাংক জমা সুদ, তারপরে তোমার বাড়ি ভাড়া, প্রাপ্ত বাড়ি ভাড়া, এগুলি হচ্ছে আয়। তারপরে এক্সপেন্স বা ব্যয়, ব্যবসা কাজে পরিচালনা করার জন্য প্রত্যহ যে খরচগুলি সংগঠিত হয় সেগুলি হলো খরচ বা ব্যয়, যেমন ক্রয়, বেতন প্রদান, মজুরি, পরিবহন খরচ, এগুলি হচ্ছে ব্যয়। দ্বিতীয় হলো ড্রয়িং বা উত্তোলন হলো মালিক যদি ব্যবসায় থেকে কোনো কিছু নিজের প্রয়োজনে গ্রহণ করে সেটি হচ্ছে উত্তোলন। এটি হতে পারে নগদ টাকা কিংবা পণ্যদ্রব্য। সুতরাং বোঝা যাচ্ছে হিসাব সমীকরণটা কি? আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এবার একটি বাড়ির কাজ লিখে নিই। হিসাব সমীকরণের বর্ধিত রূপটি সম্পর্কে ব্যাখ্যা করুন। আশা করি সবাই তোমরা পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।